তটস্থ পায়ে হুড়মুড়িয়ে শিহরণের ক্যাবিনে ঢুকে নির্ধা। কোলে তার আধো জাগ্রত নিরণ মায়ের বুকে মাথা দিয়ে ল্যাপটে আছে। নির্ধার চলার গতির সাথে একটু একটু ছলকে উঠে নিরণের মাথা। আবারও নিভু নিভু চোখে মায়ের বুকে মাথা রাখে নিরণ। ক্যাবিনে ঢুকতেই চক্ষু চটগাছ নির্ধার। শিহরণ এক নার্সের কোমর ধরে ঝুঁকে আছে। বিস্ফোরিত চোখে নির্নিমেষ তাকিয়ে থাকে নির্ধা। বুকের ভিতর ছলাৎ ছলাৎ করতে থাকে সাগরের বিশাল জলরাশি। নির্ধাকে দেখেই অপ্রস্তুত হয় শিহরণ। নার্স অর্পিতাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। দুকদম সামনে এগিয়েই ক্রোধিত গলায় বলল, তো এই আপনার স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট? হসপিটালে রোগী দেখার নাম করে এইসব করা হচ্ছে। শিহরণ বিব্রতবোধ করে। চোখে মুখে ভারিক্কি রেখে বিস্মিত গলায় বলল, তুমি এখানে কেন? অবাক হচ্ছেন? আপনার প্রেমে বাধা পড়েছে তাই? কি আবোলতাবোল বলছো এইসব? ছলছল করে উঠে নির্ধার অক্ষিপুট। কাদো কাদো হয়ে আহ্লাদি গলায় বলল, এই জন্যই আপনার সময় হয় না আমাকে নিয়ে বের হওয়ার। এখন তো আমাকে ভালো লাগে না আপনার। শিহরণ ফিকে গলায় বলল, কি মুশকিল? এইসব কি বলছো তুমি? অর্পিতার দিকে তাকিয়ে গম্ভীর গলায় আবার বলল, অর্পিতা তুমি এখন যাও। নির্ধা রক্তচক্ষু নিয়ে অর্পিতার পথ আগলে দাঁড়ায়। উনুনে তেতে উঠা কণ্ঠে ঝাঁঝিয়ে বলল, এই অসভ্য মেয়ে, লজ্জা করে না বিবাহিত পুরুষের সাথে ডলারলি করতে? অর্পিতা চোখ মুখ কুঁচকে বিব্রত অভিব্যক্তির প্রকাশ করে। নিষ্প্রভ দৃষ্টিতে শিহরণের দিকে তাকায়। শিহরণ কিছু বলতে যাবে তার আগেই ক্রোশভরা কণ্ঠে প্রজ্বলিত চোখে বলল, ওদিকে কি দেখছ? আমার দিকে দেখো। বেয়াদব মেয়ে কোথাকার। পুরুষ মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে। অর্পিতা নিরুত্তর। শিহরণ লজ্জিত বোধ করে। ও এখানে একদমই নির্ধাকে আশা করেনি, তাও এমন একটা বেখাপ্পা মুহূর্তে। অর্পিতাকে চোখ দিয়ে ইশারা করতেই সে নরম পায়ে ক্যাবিন থেকে বেরিয়ে যায়। নির্ধার উচ্চবাচ্যে নিরণের ঘুম উবে যায়। ঢলুরলু মাথা নিয়ে কাতর নয়নে তাকিয়ে আছে শিহরণের দিকে। শিহরণ হাত বাড়াতেই ঝাঁপিয়ে পড়ে নিরণ ওর ক্রোড়ে। বুকের উপর মাথা চেপে ধরে হাত বুলাতে থাকে শিহরণ। রাগে এখনো ফোঁস ফোঁস করছে নির্ধা। আজ সকালেই নির্ধা কত করে বলল ওকে ওর বাবার বাড়ি নিয়ে যেতে। এমনিতে কখনোই নিজের ইচ্ছায় শিহরণ ওকে কোথাও নিয়ে যায় না। সারাদিন হসপিটালে ব্যস্ত থাকে। ছুটির দিনগুলোতেও ঘুম নিয়ে ব্যস্ত। আর আজ ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে বলে হসপিটালে এসেছে। শিহরণের একজন প্যাশেন্ট ওর কাছে 1 মাস পর পর রেগুলার চেকআপের জন্য আসে। কিন্তু কোনো একটা কাজে তিনি বহির্বিশ্বে যাবেন বলে ইমিডিয়েট আজই চেকআপ করাবেন বলে আসে। অর্পিতা শিহরণের ফিল্ড এরই সিনিয়র নার্স। ওকে হেল্প করতেই এসেছে। কিন্তু যাওয়ার জন্য পা বাড়াতেই চেয়ারের সাথে আলগোছে ধাক্কা লেগে পড়ে যেতে গেলে শিহরণ তাকে সামলায়। আর তখনই নির্ধার আগমন। নিরণকে কাউচে শুইয়ে দেয় শিহরণ। ছেলেটাকে ঠিকমতো ঘুমাতেও দেয়নি। নিরণের কপালে ছোট্ট চুমু খায় শিহরণ। চেয়ারে এসে বসে ফোঁস করে এক দম ছাড়ে। অধর প্রসারিত করে ছোট্ট করে হেসে নির্ধাকে টেনে ওর পায়ের উপর বসায়। 2 হাত দিয়ে শক্ত করে নির্ধার কোমর জড়িয়ে ধরে বিগলিত গলায় বলল, এত রাগ কেন ড্রামা কুইন? নির্ধা প্রদীপ্ত গলায় বলল, একদম আমাকে ড্রামা কুইন বলবেন না। ড্রামা কুমার তো আপনি। কি করছিলেন ওই মেয়ের সাথে?
শিহরণ স্মিত হাসে। নির্ধার হাতে অধর ছুঁয়ে শান্ত গলায় পুরো ঘটনা খুলে বলল। নির্ধা আহত দৃষ্টিতে শিহরণের দিকে তাকায়। বিরস গলায় বলল, সরি, ইটস ওকে। শিহরণ জিজ্ঞাসু গলায় আবার বলল, তুমি এখানে কি করে এলে? নরম পায়ে সেখানে প্রবেশ করে মার্শিয়াদ। অধর কোনো বাঁকা হেসে ফিচেল গলায় বলল, তোর কীর্তি দেখাতে আমি নিয়ে এসেছি নির্ধা ভাবিকে। মার্শিয়াদকে দেখে উঠে দাঁড়ায় নির্ধা। শিহরণ ঈষৎ রাগমিশ্রিত আর উদ্দীপ্ত গলায় বলল, তাহলে এইসব তোর কাজ? ইয়েস মাই লর্ড। শালা, হারামি, ঘরের শত্রু বিভীষণ, এখনই তো আমাকে বউ ছাড়া বিধবা বানাতি। মার্শিয়াদ গা দুলিয়ে হেসে ওঠে। নির্ধা লজ্জায় মাথা নিচু করে। নীরনকে কোলে তুলে নেয় নির্ধা। শিহরণ স্বাভাবিক গলায় বলল, তুমি বাসায় গিয়ে তৈরি হয়ে নাও, আমি আসছি। নির্ধা সম্মতিসূচক মাথা ঝাঁকায়। মার্শিয়াদ একটা চেয়ার টেনে শিহরণের সরাসরি বসে। শিহরণ তপ্ত গলায় বলল, তোর কি খেয়ে দেয়ে কাজ নেই? আরেকটু হলে তো আমার 12টা বাজাতি। শালা, হাতির ঘরে শিয়ালের বাচ্চা। মার্শিয়াদ সশব্দে হেসে ওঠে। সরস গলায় বলল, ভাবি সকালে কল করে বলল তুই নাকি একদম সময় দিস না তাকে। আরে মেয়েদের নাকি কান্না। বললাম ফিরে এসে নিয়ে যাব। আচ্ছা বাদ দে এই সব। তোর হাতের অবস্থা কেমন? মার্শিয়ার চোখের পাপড়ি নাড়িয়ে আশ্বস্ত করে যে সে ঠিক আছে। শিহরণ উদ্যস্ত গলায় বলল, তুই কেন করিস এই সব? যদি কিছু একটা হয়ে যেত। হয়নি তো। শিহরণ এক লম্বা শ্বাস ছাড়ে। শান্ত গলায় বলল, আশফিক কোথায়? আসছে। মার্শিয়াদ ওর মোবাইলে মনোযোগ সহকারে কিছু একটা দেখছে। শিহরণ ওর চেয়ারে হেলান দিয়ে অক্ষিপল্লব বন্ধ করে কিছু একটা ভাবতে থাকে। দুজনের ভাবনার ছেদ ঘটে আশফিকের প্রদৃপ্ত গলার আওয়াজে। দুইজন কি বনবাসে বাসর সাজাচ্ছিস নাকি? আশফিকের আওয়াজে চোখের পল্লব খুলে উদ্ভাসিত দৃষ্টি দেয় শিহরণ। মার্শিয়াদ হালকা নড়েচড়ে আয়েশ করে বসে। ঝোপাত করে বসেই ফিচেল গলায় প্রশ্নবিদ্ধ করে শিহরণকে আশফিক বলল, ভাবিকে সাথে নিয়ে এসেছিলি নাকি? অন্তত হসপিটালটাকে অপবিত্র করিস না। উচ্চ শব্দে হেসে উঠে মার্শিয়াদ আর আশফিক। কটমটিয়ে কিছুক্ষণ তাকিয়ে প্রতপ্ত গলায় শিহরণ বলল, ডপ মারা বন্ধ করে আগে বল চেক আপ করিয়েছিস? হুম। কি অবস্থা? বেটার নাও, যত্ন নিস। ওকে। মোবাইলের রিং বেজে উঠতেই হালকা কাত হয়ে পকেট থেকে মোবাইল বের করতেই স্ক্রিনে ভেসে উঠে ইনশিরাহের নাম। আশফিক ভাবুক চোখে তাকায় মার্শিয়াদের দিকে। মার্শিয়াদ চোখের ইশারায় ওকে যেতে বলে। ওদের থেকে বিদায় নিয়ে চলে যায় আশফিক। শিহরণ ভ্রু কুঁচকে সন্দিহান গলায় বলল, ও কোথায় গেল? মার্শিয়াদ মোবাইলের উপর অক্ষি নিবন্ধ রেখে ঠান্ডা গলায় বলল, শিরা কল করেছে। আচ্ছা। শিহরণ গাঢ় গলায় আবার বলল, আজরাহানের সাথে কথা হয়েছে তোর? মার্শিয়াদ অনুজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে ফিকে গলায় বলল, ও এখনো রেগে আছে আমার উপর। এই কিন্ডার গার্টেনের আর কোনো কাজ নেই। মার্শিয়াদ ম্লান হাসে। শিহরণ উদ্বেগ জোড়োয়া গলায় বলল, তুই হাসছিস? তো কি কাঁদব? আমার এইসবে পোষাবে না। শিহরণ ঠান্ডা ও আনম্র গলায় বলল, প্রহরকে ছেড়ে দিলই কেন তুই?
মার্শিয়াদ চোখের কোনো ক্ষীণ করে গম্ভীর গলায় বলল, আজরাহান ইজ দ্য পারফেক্ট ম্যান ফর হার। আর আমি সেটাই করেছি। তুই নিজেকে সবসময় ছোট কেন করিস? মার্শিয়াদ এক দীর্ঘশ্বাস ছাড়ে। মোবাইলটা পকেটে গুজে এক হাতের আঙ্গুল অন্য হাতের ভিতর ভাঁজ করে টেবিলের উপর রাখে। সরস গলায় বলল, জরুরি নয় যাকে আমাদের ভালো লাগে তাকেই আমাদের ভালোবাসতে হবে, বরং তাকে ভালো রেখে আমরা আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারি। ক্ষণকাল চুপ থেকে গাঢ় গলায় মার্শিয়াদ আবার বলল, আমার কাছে সে কখনো ভালো থাকবে না। আজরাহান তাকে ভালো রাখতে পারবে। আর আমি তাই করেছি। শিহরণ নির্লিপ্ততা দৃষ্টিতে বলল, তাহলে ওর পাগলামো? তার কি ব্যাখ্যা তোর কাছে? ভালোবাসা কোনো সূচনা মেইনটেইন করে না, না তার কোনো উপসংহারের প্রয়োজন হয়। তারপরও তার আদি অন্ত আমরা ঠিক করি, কিন্তু মধ্যখানে বিস্তৃত ভালোবাসার উপাখ্যান আমরা আমাদের মতো করে সাজাই। সেই জায়গা একান্ত আমাদের নিজস্ব। তার কোনো ব্যাখ্যা হয় না। তার পরিধি বিস্তৃত, যতটা অতলস্পর্শী সাগর, যতটা ওই বিশাল আকাশ। শিহরণ স্মিত হাসে, বিগলিত গলায় বলল, তোর ভালোবাসার ব্যাখ্যা আমার মাথায় ঢুকবে না। তোর মাথায় তো ছুরি কাচির বসবাস। জলজ্যান্ত মানুষকে কোমায় পাঠিয়ে দিতে 2 মিনিট লাগে। শিহরণ অধর কোনো হেসে সরস গলায় বলল, তা ভুল বলিসনি। মার্শিয়াদ তার বিপরীতে ছোট্ট করে হাসি উপহার দেয়। শিহরণ শান্ত গলায় বলল, নুরাইসার কথা ইনশিরাজ জানে? হ্যাঁ, এই জন্যই তো আমার উপর রেগে আছে। মার্শিয়াদ ফিচলে হেসে দীপ্ত গলায় আবার বলল, আমাকে কি পাগল মনে হয়? সবাই রাগ করে থাকে। সো সেড। আন্টি কে বলেছিস? হ্যাঁ। কি বলল? ওই আগের মতো, ইটস ইউর চয়েজ। বাট। শিহরণ ভ্রু নাচিয়ে কৌতূহলদীপ্ত গলায় বলল, কিন্তু কি? মার্শিয়াদ ছোট্ট করে শ্বাস ফেলে বিরস গলায় বলল, স্যার কি আমায় মেনে নিবে? কেন নিবে না? স্যার সবকিছু জানে তোর সম্পর্কে। জানে বলেই তো মেনে নিবে না। কোনো পিতা কি তার মেয়েকে এমন পরিবারে পাঠাতে চাইবে? শিহরণ প্রজ্জ্বলিত চোখে প্রশ্ন ছুড়ে বলল, কেন? পরিবার ধুইয়ে পানি খাবে নাকি? আর এতে তোর কি দোষ? স্যারের ভাগ্য যে তুই তার মেয়েকে বিয়ে করবি। মার্শিয়াদ হালকা হেসে বলল, তুইও না। চিন্তার কারণ নেই। নুরাইসা অ্যাডাল্ট। স্যার না মানলে আমরা আছি কেন? আমরা সব ব্যবস্থা করব। তুই কি আমাকে আমার বাবার কাঠগড়ায় নিয়ে দাঁড় করাতে চাস নাকি? শিহরণ নিষ্প্রভ চোখে তাকায় মার্শিয়াদের দিকে। মার্শিয়াদের মুখ জুড়ে বিষাদ ছেয়ে আছে। গম্ভীর গলায় বলল, এই জন্যই বুঝি প্রহরকে ভুলে যেতে চাস? মার্শিয়াদ উত্তপ্ত নিঃশ্বাস ছেড়ে ঈষৎ রাগী গলায় বলল, এই তোর সমস্যা কি রে? পুরনো কাসুন্দি না ঘাটলে চলে না। 2 হাত জোর করে আবার বলল, মাফ কর ভাই, আমার মাথা আর ঘোলাস না। এমনিতেই টেনশনে আছি। শিহরণ ভ্রু কুঁচকে বলল, কেন? মিষ্টি আমাকে স্যার সাথে দেখা করতে বলছে। বাহ, এই না হলে আজকাল কার মেয়ে আর তরস হইছে না। হফ। মিষ্টি মোটেও ওই রকম মেয়ে নয়। এখনই মিষ্টি, এরপর না জানি রসগোজা, রসকদম বারো কত কিছু হবে। হজম করতে পারবি তো? নির্ধাকে হজম করে নিলাম আর তো মিষ্টি। অবশ্য নিরণ না থাকলে আমার কোনো সমস্যা ছিল না। চোখকে বলতাম তুই দেখিস না, মনকে বলতাম তুই মনে রাখিস না।
হারামি চুপ কর। হা হা করে হেসে উঠে মার্শিয়াদ। বিশাল মাঠের এক কোণে বসে আছে ইনশিরাহ। গায়ে একটা নীল শাড়ি জড়ানো। খোলা চুল থেকে অকৃত্রিম সৌরভ ভেসে আসছে। জুতো খুলে পা দুটো বিছিয়ে রেখেছে সবুজ ঘাসের উপর। বুনো ঘাসফুলের একটা মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। ছোট ছোট সাদা আর হলুদের মিশেল। মাঠের ও প্রান্তে কিছু উঠতি বয়সের ছেলেরা ফুটবল খেলছে। আশফিক গাঢ় দৃষ্টিতে নির্নিমেষ তাকিয়ে অবলোকন করছে ইনশিরাহের এই শান্ত, স্নিগ্ধ সৌন্দর্য। খুব কম সময়ে ইনশিরাহ এমন চুপচাপ থাকে। ঘন অক্ষিপল্লব মেলে তাকিয়ে আছে মাঠের দিকে। হালকা বাতাসে ইনশিরাহের চুল ওর চোখের সামনে এসে পড়তেই বিরক্তিকর ছাপ পড়ে ইনশিরাহের চোখে মুখে। আশফিক আলতোভাবে প্রস্ফুরণিত হাতে ইনশিরাহের চোখের সামনের অগোছালো চুল ওর কানের পিছনে গুজে দেয়। ইনশিরাহ ঘাড় ঘুরিয়ে ম্লান চোখে তাকায়। আশফিক তার চোখের পল্লব বারবার উঠানামা করে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখছে ইনশিরাহকে। ইনশিরাহ স্মিত হেসে শীতল গলায় বলল, এভাবে তাকিয়ে কি দেখছ? আশফিক উদ্বেলিত গলায় বলল, তোমাকে। চোখের পলক ফেলে সোজা হয়ে বসে ইনশিরাহ। চোখে হেসে আরেকবার লজ্জামিশ্রিত আবেশে অধর প্রশস্ত করে। স্নিগ্ধ গলায় আশফিক বলল, এখনো রেগে আছো আমার উপর? ইনশিরাহ গাঢ় দৃষ্টি নিবন্ধ করে আশফিক নেত্রযুগলে। এই এক অন্যরকম অনুভূতি। ইনশিরাহ কোনো কথা বলল না। আশফিক আবার বলল, ক্ষমা করা যায় না একটিবার? ইনশিরাহ বিরস হেসে বলল, সামলাতে পারবে আমাকে? আমি কিন্তু অন্য মেয়েদের মতো নই। আশফিক ছোট করে হাসে। ঘাড় ঘুরিয়ে ডানপাশে রাখা একগুচ্ছ গোলাপ তুলে দেয় ইনশিরাহের হাতে। আচমকা ইনশিরাহ উচ্ছ্বসিত গলায় বলল, আমার জন্য? না, আমার হৃদয়ের সম্রাজ্ঞীর জন্য। ইনশিরাহ লজ্জামিশ্রিত হাসি হাসে। আশফিকের দিক থেকে চোখ নামিয়ে গোলাপের মধ্যে নাক ডুবায়। লম্বা নিঃশ্বাস টেনে নেয়। গোলাপের গুচ্ছতে একটা রুমাল জড়ানো। ইনশিরাহ ধীরে ধীরে তা খুলে নেয়। দুহাঁটু ভাঁজ করে আসন দিয়ে বসে। গোলাপগুলো কোলের মধ্যে রেখে শুভ্র রুমালটা দুহাতের উপর রেখে মেলে ধরে। গুটি গুটি সেলাই তাতে লিখা, তুমি চাইলেই হব আমি নীল আকাশ, তোমায় নিয়ে বাঁধব সেথায় ভালোবাসার নিবাস। আবির রঙে রাঙানো গোধূলি বেলায় করব সন্ধ্যাবিলাস, তুমি চাইলেই করব তোমার চোখের কোনো বাস। চাইলেই দিতে পারি এই জীবন তোমার নামে আমার সঙ্গী। তুমিই একমাত্র আমার আজন্মকালের হৃদয়ের সম্রাজ্ঞী। তানভি। লাইনগুলো পড়েই স্মিত হাসে ইনশিরাহ। নেত্রকোণ ছাপিয়ে আসে নোনতা জল। ইনশিরাহ আবার পড়ে। অস্ফুটভাবে বারংবার পড়ে। প্রজ্জ্বলিত চোখে আশফিকের দিকে তাকায়। চোখ ফিরিয়ে রুমালে ঠোঁট ছুঁয়ে দেয় ইনশিরাহ। আশফিকের এক হাত নিজের বুকের সাথে মিশিয়ে আলগোছে মাথা রাখে আশফিকের কাঁধে। শীত পড়তে শুরু করছে। হিম হিম বায়ু বইছে। আশফিকের শরীরের উষ্ণতায় বেশ লাগছে ইনশিরাহের। আরেকটু চেপে বসে ইনশিরাহ। আশফিক ওর মাথাটা হালকা হেলে দেয় ইনশিরাহের দিকে। দুজন নির্নিমেষ তাকিয়ে থাকে মাঠের দিকে। খেলা সমাপ্ত। মাঠ ছেড়ে চলে গেছে ছেলেগুলো। সূর্য হেলে পড়েছে। কমলার রঙের আভায় ছেয়েছে আকাশ। সেই সাথে রাঙিয়েছে ইনশিরাহের রঙহীন জীবন। রাতের খাওয়া শেষ করে প্রহরের মনে পড়ল স্কুল ড্রেস ধুয়ে তা ছাদে শুকাতে দিয়েছিল। কিন্তু আনা হয়নি। তাই সিঁড়ি ভেঙে ছাদে এসে দেখে হিমেল শীতের রাতের কাপড়গুলো একদম শীতল হয়ে আছে। প্রহরের বেশ রাগ হল। এত জরুরি জিনিস কেউ ভুলে যায়।
জামা কাপড়গুলো কোল ভর্তি করে সিঁড়ির কাছে আসতেই ওকে দেয়ালের সাথে চেপে ধরে প্রহরের অধর সুধায় মত্ত হয় আজরাহান। বিস্মিত চোখে আজরাহানের চোখের দিকে তাকিয়ে থাকে প্রহর। সময়ের পরিক্রমায় মানুষের জীবন বদলায়। বদলায় তার বর্তমান আর ভবিষ্যৎ। কিন্তু বদলানো যায় না অতীত। কিন্তু চাইলে অতীতকে ভুলে সামনে আগানো যায়। গত কয়েকদিনে আজরাহান আর প্রহরের সম্পর্কটাও অনেকখানি গাঢ় হয়েছে। এখন আর প্রহর আজরাহানের সব কথায় ঝাঁঝিয়ে ওঠে না। প্রহরের বিশ্বাস তার অতীত তার ভবিষ্যতের উপর কোনো আঁচ ফেলবে না। আজরাহানের ব্যবহার আর কথায় প্রহর সে ভরসাটুকু পেয়েছে, যার কারণে সে এখন নিজেকে আজরাহানের কাছে সমর্পণ করতে আর কোনো দ্বিধা রাখেনি মনে। আজরাহান তার সবটুকু দিয়ে প্রহরকে আশ্বস্ত করেছে যে জীবনের শেষ শ্বাসবিন্দু পর্যন্ত সে তার ডিঙ্গি নৌকার বৈঠা তার হাতেই রাখবে। সকল ঝড় ঝঞ্ঝাট উপেক্ষা করে তাকে পারে টেনে নিয়ে আসবে। স্কুল শেষে আজও প্রহর বায়না ধরেছে সে খাবে। আজরাহান ওকে একটা ক্যাফেতে নিয়ে যায়। 2 হাতে বার্গার নিয়ে তাতেই দন্তপাটি বসায় প্রহর। এইটুকু ছোট্ট পেট হলেও হাবিজাবি খাওয়াতে খুবই পারদর্শী প্রহর। অবশ্য প্রহর এই বাজে অভ্যাসের জনক আজরাহান নিজেই। প্রহরকে পটানোর জন্য কম তেল খরচ করেনি আজরাহান। তবে আজ সে তৃপ্ত। নিষ্পলক চাহনিতে আবদ্ধ করে রেখেছে প্রহরকে আজরাহান। বিমুগ্ধের মতো প্রহরের করা প্রতিটি অঙ্গভঙ্গি অবলোকন করছে আজরাহান। প্রহরের সেদিকে ভ্রুক্ষেপ নেই। বার্গারের শেষ বাইট মুখে দিয়েই চোখ ফেলে আজরাহানের দিকে সরস গলায় বলল, এভাবে চেয়ে আছেন কেন আপনি? আগে কখনো দেখেননি? আজরাহান স্মিত হেসে হালকা নড়েচড়ে বসে শান্ত গলায় বলল, খেতে খেতে তো একদিন আমাকেও ভুলে যাবি। প্রহর ভ্রু কুঞ্চি করে ভেঙচি কাটে। মুখের সামনে থাকা কোল্ড ড্রিঙ্কসে স্ট্র দিয়ে এক সিপ টেনে নেয়। এই ঠান্ডাতেও আজরাহানের কথা অমান্য করে জোরপূর্বক কোল্ড ড্রিঙ্কস নিয়েছে প্রহর। এক সিপ টেনেই এক শীতল নিঃশ্বাস ফেলে চোখের কোনো ক্ষীণ করে উচ্ছল গলায় বলল, খাবেন? আজরাহান গম্ভীর গলায় বলল, না। খেয়ে দেখেন, কি মজা, একদম ঠান্ডা। আজরাহান হালকা ঝুঁকে ফিসফিসিয়ে বলল, তোকে খাবো। দিবি? সরেন। আজরাহান সোজা হয়ে বসে গা দুলিয়ে হেসে ওঠে। স্বাভাবিক গলায় বলল, জলদি কর, আমার কাজ আছে। প্রহর স্ট্রতে চুমুক দিয়ে আরও কয়েক সিপ টেনে নেয়। ঠান্ডা পানীয়তে নিজের গলা ভিজিয়ে ঠান্ডা ঠান্ডা গলায় বলল, কোথায় যাবেন? আজরাহান চোখ বাঁকিয়ে তাকায়। গাঢ় গলায় বলল, মার্শিয়াদের বাসায়। প্রহর উদ্দীপ্ত হয়ে উচ্ছ্বলিত গলায় বলল, আমিও যাব। আজরাহান উষ্ণ গলায় শক্তভাবে বলল, না, তোর সেখানে কাজ নেই। প্রহর কপট রাগ দেখিয়ে উত্তেজিত গলায় বলল, আমি যাব, যাব, যাব। আজরাহান দাঁতে দাঁত নিষ্পেষণ করে। প্রজ্জ্বলিত চোখে তাকায় প্রহরের দিকে। আজরাহানের চোখ দেখে হিম হয়ে আসে প্রহরের শরীর। প্রহর কথা বাড়ায় না। ইদানিং আজরাহানের সাথে আগের মতো উচ্চবাচ্য করে না। কিন্তু প্রহর ওর ক্লান্ত মুখ আজরাহানের চোখ এড়ায় না। খাওয়া শেষে বাইকে উঠতে গেলে প্রহরের ম্লান মুখ দেখে আজরাহানের নিজেকে শূন্য মনে হয়। আজরাহান সরস গলায় বলল, নিয়ে যাব। তবে আমার একটা শর্ত আছে। প্রহর প্রশ্নবিদ্ধ চোখে তাকায় আজরাহানের দিকে। আজরাহান ওর মনোভাব বুঝতে পেরে নিজেই শান্ত ও কঠিন গলায় বলল, একদম মার্শিয়াদের আশেপাশে যাবি না। প্রহর নীরস গলায় প্রশ্ন ছুড়ে বলল, গেলে কি করবেন?
আজরাহান বাতাসের বেগে প্রহরের একদম কাছে চলে আসে। সংক্ষুব্ধ গলায় বলল, একদম জানে মেরে ফেলব। প্রহর চোখ ছোট ছোট করে নির্বাক দৃষ্টি রাখে আজরাহানের চোখে। স্বাভাবিক গলায় বলল, এত হিংসুটে কেন আপনি? তোর জন্য হিংসে কেন? মানুষও খুন করতে পারি আমি। আমার জন্মমৃত্যু তুই, আমার দীর্ঘশ্বাসও তুই। আমার জীবনের সূর্যোদয়ের শেষ প্রহর তুই। প্রহর নির্নিমেষ তাকিয়ে থাকে আজরাহানের দিকে। ছোট ছোট কয়েকটা কথা বলতেই আজরাহানের ফর্সা মুখ রক্তিম রং ধারণ করেছে। চোখের সাদা অংশ রক্তলাল। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে আজরাহানের, যার প্রতিটি আওয়াজ প্রহরের হৃদকম্পন থমকে দিচ্ছে। আজরাহান আবারও বলল, বসো। সময় নেই আমার। আর আমার কথা যেন মনে থাকে। আমি যদি ভালোবাসতে পারি তা পাওয়ার জন্য মরতেও পারি। আর মারতেও। প্রহর শান্তভাবে বাইকে উঠে বসে। আজরাহানের এই রূপ নতুন নয়। যখন থেকে আজরাহান বুঝতে পেরেছে প্রহর ওর প্রতি ফুটবল, আজরাহান ওর প্রতিটি কথা আর কাজে প্রহরকে বুঝিয়ে দিয়েছে ও কতটা ভয়ঙ্কর হতে পারে। সেদিন শুধু মার্শিয়াদের সাথে মোবাইলে কথা বলার অপরাধে অন্ধকার ছাদে প্রহরকে একা 1 ঘন্টা আটকিয়ে রাখে আজরাহান। পরন্ত শীতের রাতের ঝিরিঝিরি ঠান্ডা বাতাসে প্রহরের কাঁপন উঠে যায়। সেদিন সারারাত আজরাহান প্রহরের ঘরে ছিল। ঠান্ডা লেগে মাথায় ঝিম ধরে যায় প্রহরের। গায়ে জ্বর জ্বর ভাব দেখা দেয়। প্রহরকে মেডিসিন দিয়ে নিজের হাতেই লং, দারুচিনি, আদার রস দিয়ে রং চা বানিয়ে তাতে লেবু চটকে সারারাতে 2-3 বার খাওয়ায়। সারারাত ওর বিছানার কাছেই চেয়ার পেতে তাতে হেলান দিয়ে বসেছিল আজরাহান। সারারাত অক্ষিপল্লব খুলে বিনিদ্র রজনী কাটায় আজরাহান। শীতল বাতাসে প্রহরের গলায় ধলা পাকিয়ে যায় কফ। পুরো রাতে একটু পরপর কেশে উঠছিল। শেষ রাতের দিকেই চোখ লেগে আসে প্রহরের। ভোরের সূর্য তার মিষ্টি রোদের আভা পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার পূর্ব মুহূর্তেই আজরাহান বেরিয়ে আসে প্রহরের ঘর থেকে। ভেজা চুল কোনো রকমে শাড়ির আঁচলে ঢেকে সিঁড়ি দিয়ে নেমে আসছিল নন্দিতা। আজরাহানের চোখে চোখ পড়তেই চোখ নামায় নন্দিতা। আজরাহান নন্দিতার দিকে চোরা চোখে তাকিয়ে আবার চোখ নামায়। ওকে পাশ কাটিয়ে নিজের ঘরের দিকে যায় আজরাহান। আজরাহান যেতেই প্রহরের ঘরের দরজা হালকা ধাক্কা দিয়ে ভিতরে তাকাতেই নন্দিতা দেখে প্রহর ঘুমে বিভোর। স্মিত হাসে নন্দিতা। এই বাড়িতে আসার পর আরও অনেক কিছুই দেখেছে নন্দিতা। তাই এইসব নিয়ে আর ভাবেনি সে। প্রহরকে দেখেই হোঁচট খায় মার্শিয়াদ। ও আশা করেনি আজরাহান ওকে সাথে করে নিয়ে আসবে। গাঢ় লাল রঙের ড্রেস পরেছে প্রহর। চুলের একপাশে সিথি করে তা ছড়িয়ে রেখেছে পিঠের উপর। মার্শিয়াদকে শুধু একবার অস্পষ্টভাবে জিজ্ঞেস করেছিল যে সে কেমন আছে। আর কোনো কথা বলেনি প্রহর। আজরাহানের পাশ ঘেঁষেই বসে আছে প্রহর। কাতর দৃষ্টিতে মার্শিয়াদের দিকে কয়েকবার তাকিয়ে আবার চোখ ফেরায়। কিন্তু কোনো কথা বলল না। রাতের তমসা প্রগাঢ় হতে লাগল। নিশ্চুপ হয়ে বসে আছে 3 জন। প্রহরের দম বন্ধ হয়ে আসছে। সারাদিনে লাখখানেক কথা বলা প্রহর গত 15-20 মিনিট যাবৎ একটা কথাও বলতে পারছে না। মার্শিয়াদ অনলাইনে চ্যাটিং করে যাচ্ছে নুরাইসার সাথে। একটু পর পর অধর প্রশস্ত করে চোখে হাসে মার্শিয়াদ। আজরাহান শক্ত হয়ে বসে আছে। মনে মনে অভব্য গালি দিয়ে যাচ্ছে আশফিককে। আশফিকের আসার কথা। ওর জন্যই বসে আছে ওরা। কিন্তু মহান আশফিক তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বের হয়েছে। আজরাহানের মাথা রাগে ফেটে যাচ্ছে। মনে মনে আশফিককে কয়েকটা লাথি উষ্টা তো মেরাই দিয়েছে।
এখন শুধু তা দৃশ্যমান হওয়া বাকি। প্রহর মার্শিয়াদের দিকে তাকিয়ে একটু অবাক হয়। কোনো মানুষ শুধু শুধু হাসে। প্রহরের ইচ্ছে করছে মার্শিয়াদের মোবাইলের মধ্যে ঢুকে একবার দেখতে এমন কি চলছে সেখানে। কিন্তু পাশে যে বুনো গরিলাটা বসে আছে এখান থেকে নড়লেই তো ওর হাড়গোড় ভেঙে ওকে নাস্তানাবুদ করে ছাড়বে। তাই মনের কথা মনে রেখেই আবারও শ্রান্ত মনে বসে থাকে প্রহর। ডোর বেল বাজতেই উচ্ছ্বলিত হয়ে প্রহর বলল, আমি যাই। মার্শিয়াদ মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। দৌড়ে গিয়ে দরজা খুলে দীপ্ত হাসে প্রহর। ইনশিরা প্রহরকে দেখে স্মিত হাসে। আশফিক ফিকে গলায় বলল, কখন এসেছিস তুই? প্রহর সরস গলায় বলল, অনেকক্ষণ। তুমি এসো, তোমার ঠ্যাং ভাঙবে আজ রাহান ভাইয়া। গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি। হু। আশফিক ফিচলে হেসে ভ্রু নাচিয়ে বলল, তোকে কে বলল আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গিয়েছি? তাহলে কি বউ নিয়ে ঘুরতে গিয়েছিলে? কথা শেষ করেই প্রহর খলখলিয়ে হেসে ওঠে। শান্ত গলায় আশফিক বলল, এখন কি ঢুকতে দিবি নাকি এখানেই দাঁড় করিয়ে রাখবি? ও সরি। এসো। আজরাহানকে দেখেই চোখ মুখ শক্ত করে ইনশিরাহ। আজরাহান ইনশিরাহের দিকে তাকিয়ে আশফিককে উদ্দেশ্য করে ফিচেল গলায় বলল, একবার এ বাচ্চা নিয়েই ফিরতি খামাখা সময় নষ্ট করলি কেন? ইনশিরাহ উত্তেজিত গলায় বলল, ভদ্রভাবে কথা বলো আজরাহান। আজরাহান শক্ত কণ্ঠে বলল, গায়ে মানে না আপনি মরল। আমি কি তোমাকে কিছু বলেছি? আমার ভাইকে বলেছি। তোমার এত জলে কেন? ইনশিরাহ তেতে উঠা গলায় বলল, এইসব কি ধরনের ভাষা তোমার? খাঁটি বাংলা প্রচলিত ভাষা। ও তুমি বুঝবে না। বেশি আর্টিফিশিয়াল শিক্ষিত হলে যা হয় আর কি। আশফিক তুই শেষে না তোর ভবিষ্যৎ সংস্কৃত ভাষার বিশেষজ্ঞ হয়। ইনশিরাহ দাম্ভিকতার সাথে বলল, যেমনই হোক তবে তোমার মতো লাফাঙ্গা না হোক। মার্শিয়াদ কঠিন গলায় বলল, স্টপ দিস শিরা। নাও ইউ গো টু ইউর রুম। রেড চিলি আপনিও শিরার ঘরে যান। প্রহর দুইবার মাথা হেলায়। মার্শিয়াদ আজরাহানকে গাঢ় ও চিন্তিত গলায় বলল, সমস্যা কি তোর? আমাকে তো সহ্যই হয় না এখন শিরার সাথেও। আজরাহান উচ্চ গলায় বলল, তোদের দুজনকে আমার সহ্য হয় না। যদি আইন দুটো খুনের জন্য শাস্তির বিধান না করত তাহলে সবার আগে আমি তোদের দুজনকেই খুন করতাম। মার্শিয়াদ স্মিত হেসে শান্ত গলায় বলল, তোর গলায় ফাঁসির দড়ির জন্য আমার একটা কলই যথেষ্ট। আজরাহান ব্যস্ত হয়ে কাউচ থেকে উঠে মার্শিয়াদের কলার চেপে ফ্যাসফ্যাসে গলায় বলল, কর কল। দেখি তোর কোনো বাপ আসে। মার্শিয়াদ ছোট্ট করে হেসে শান্ত গলায় বলল, কুল ম্যান কুল। আমার বাড়িতে কি রক্তের গঙ্গা বইয়ে দিবি নাকি? আশফিক শশব্যস্ত হয়ে আজরাহানকে সরায়। কাউচে বসিয়ে দীপ্ত কণ্ঠে বলল, কি শুরু করলি তুই? এদিকে প্রহরকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস আর ব্যবহার করছিস বাচ্চাদের মতো। বিয়ের পর ও তোকে সামলাবে না তোর বাচ্চাদের। আজরাহান ক্রূর দৃষ্টিতে তাকায় আশফিকের দিকে। মার্শিয়াদ ফিচলে হেসে বলল, এখন বল কেন এসেছিস? আজরাহান গাঢ় গলায় বলল, আমি কুহুকপুর যাব। আশফিক হকচকিয়ে বলল, তোর মাথা খারাপ? কেন যাবি আবার? আজরাহান সম্পূর্ণ ঘটনা খুলে বলল। চিন্তার ভাঁজ পড়ে মার্শিয়াদের কপালে। আশফিক বিস্মিত নয়নজোড়া আরও প্রশস্ত করে শোনে আজরাহান এর কথা। উৎসুক গলায় আশফিক বলল, তার মানে প্রহর কুহুকপুরে থাকত?
আজরাহান নরম গলায় বলল, আই থিঙ্ক। তোর কি মনে হয় তুই ওর ফ্যামিলিকে খুঁজে পাবি? চেষ্টা করতে দোষ কি? মার্শিয়াদ এক শীতল নিঃশ্বাস ছেড়ে শান্ত গলায় বলল, ব্যাড আইডিয়া। আজরাহান আহত গলায় বলল, হোয়াই? মার্শিয়াদ হেলান ছেড়ে সোজা হয়ে বসে সহজ ও স্বাভাবিক গলায় বলল, ঘটনা 3 বছর আগের। আর রেড চিলি কোনো সাধারণ জায়গা থেকে আসেনি। হিউম্যান ট্রাফিকিং গ্যাংয়ের কাছ থেকে এসেছে। যাদের ব্ল্যাক শেডো ধরেছে তারা নিতান্তই চুনোপুটি। রেড চিলি সেখান থেকে তার বাড়ি ফেরেনি। যদি তারা তা জানতে পারে আদৌ তার ফ্যামিলি কে ওই গ্যাং ছেড়ে দিবে। আর যদি দেও তবুও আমার মনে হয় না ওখানে আমাদের কারোই যাওয়া উচিত। আশফিক উদ্বেলিত গলায় বলল, প্রহরকে ওদের হাতে কে দিতে পারে? আশফিকের কথায় বিচলিত হয় মার্শিয়াদ আর আজরাহান। ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ে আজরাহান। দাঁত কিরমিরিয়ে বলল, সে যেই হোক একবার হাতের কাছে পাই। ওকে যদি আমি ওর জীবনের শেষ সূর্যাস্ত না দেখিয়েছি তাহলে আমিও। আজরাহান কারিম নয় তাই তো? হা হা করে হেসে উঠে মার্শিয়াদ আর আশফিক। ক্রোধিত চোখে তাকায় আজরাহান। ওদের কথার ফাঁকেই সেখানে এসে দাঁড়ায় প্রহর আর ইনশিরা। প্রহরকে দেখেই বিমোহিত মুগ্ধের মতো আবিষ্ট নয়নে তাকিয়ে থাকে আজরাহান। একটা মেরুন রঙের শাড়ি পরেছে প্রহর। একটু আগেই আশফিকের সাথে গিয়ে তা নিয়ে এসেছিল ইনশিরা। আজরাহান হাজার চেয়ে ওর চোখ সরাতে পারছে না। ইনশিরা মিষ্টি হেসে চোখ দিয়ে ইশারা করে মার্শিয়াদকে। এটাই জিজ্ঞেস করছে শাড়িতে প্রহরকে কেমন লাগছে। মার্শিয়াদ চোখের কোনো ক্ষীণ করে উঠে দাঁড়ায়। রাশভারী গলায় আশফিককে বলল, চল তোর সাথে আমার কথা আছে। আশফিকও মার্শিয়াদকে অনুসরণ করে। একরকম টেনেই ইনশিরাহকে সাথে নিয়ে যায় মার্শিয়াদ। ইনশিরার চোখ মুখ বিকৃত করে মনে মনে শাসায় মার্শিয়াদকে। এত কষ্ট করে ওই একটু খানি বারবি ডলটাকে মার্শিয়াদের জন্যই সাজিয়েছিল ইনশিরা। কিন্তু এই হাদারাম ওই কিন্ডার গার্টেন অসভ্য আজরাহানের কাছে রেখে এলো ওই ছোট্ট বারবিডলটাকে। না জানি ওই অসভ্যটা কি করে ওর সাথে। বিবিধ চিন্তা ঘুরপাক খাচ্ছে ইনশিরাহের ছোট্ট মস্তিষ্কে। লজ্জামিশ্রিত চোখে প্রহর তাকায় আজরাহানের দিকে। আজরাহান জ্বলন্ত চোখ আবদ্ধ করে রেখেছে প্রহরের নির্মল, স্নিগ্ধ, মোহনীয় চেহারায়। প্রহর ফাঁকা ঢোক গিলে। আজরাহানের বারন্ত পদযুগল যেন অন্তর কাঁপিয়ে দিচ্ছে প্রহরের। পাতলা শাড়ির আঁচল ছড়িয়ে আছে প্রহরের কাঁধে। ফর্সা মেধহীন পেট পুরোটাই দৃশ্যমান। আজরাহান হালকা পায়ে একদম ওর সামনে গিয়ে দাঁড়ায়। একটানে ওকে মিশিয়ে নেয় বুকের সাথে। গাঢ় ও শান্ত গলায় বলল, শাড়ি কেন পরেছিস তুই? তোকে না বারণ করেছি। প্রহর নিস্তেজ ও আহ্লাদী গলায় বলল, ইনশিরা আপু পরিয়ে দিয়েছে। ওই শিরনি বলল আর তুই পরে নিলি। রাহান ভাইয়া লাগছে আমার। আজরাহান শক্ত হাতে প্রহরের কোমর চেপে ধরেছে। কথার প্রগাঢ়তা বাড়ার ফলে আজরাহানের বলিষ্ঠ হাতের বাঁধনও শক্ত হতে থাকে। আজরাহান হিসহিসিয়ে বলল, শাড়ি পরে মার্শিয়াদের সামনে কেন এসেছিস তুই? প্রহর কাতর গলায় অস্ফুটভাবে বলল, রাহান ভাইয়া ব্যথা লাগছে আমার। প্লিজ ছাড়েন। আজরাহান ওর হাতের বাঁধন হালকা করে। প্রহর প্রাণের শ্বাস নেয়। আজরাহানের শরীরের উষ্ণতায় ঘোর লেগে আসে প্রহরের। কম্পন উঠে প্রহরের শরীরে। অনুরণন হয় প্রহরের ওষ্ঠদয়ে। আজরাহান ওর নাক ডুবায় প্রহরের কাঁধে ছড়িয়ে থাকা কতিপয় চুলে। মোহনীয় ঘ্রাণ তার। প্রহরের শরীরের গোলাপের মিষ্টি গন্ধ মাতাল করে দিচ্ছে আজরাহানকে।
আজরাহান শীতল কণ্ঠে বলল, আর কখনো শাড়ি পরবি না তুই। বিয়ের পর আমি নিজ হাতে তোকে শাড়ি পরাব। আজরাহানের উষ্ণ নিঃশ্বাসের মিষ্টি গন্ধ নাকে লাগে প্রহরের। বিমোহিত মুগ্ধতা আচ্ছন্ন করে রেখেছে ওকে। প্রহর অক্ষিপুট ফেলে সম্মতি দেয়। আজরাহান ওর ডানহাতের বুড়ো আঙ্গুল দিয়ে প্রহরের নিচের ঠোঁটে হালকা ঘষা দেয়। প্রহর মোহবিষ্ট চোখে তাকিয়ে আছে। আজরাহান ধীরে ধীরে ওর অধৈর্যগুল এগিয়ে নেয় প্রহরের পাতলা পোলাপি ঠোঁটের দিকে। দীর্ঘ সময় নিয়ে এক গাঢ় চুম্বন করে প্রহরের অধরে। ব্যালকনির সম্মুখপানে মুখ করে দাঁড়িয়ে আছে মার্শিয়াদ। মার্শিয়াদ থেকে হালকা দূরত্বেই দাঁড়িয়ে আছে আশফিক। নিষ্প্রভ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে মার্শিয়াদের দিকে। মার্শিয়াদ আকাশ দেখছে। বিশাল আকাশ জুড়ে একটাই চাঁদ। এই এক চাঁদের বিচ্ছুরিত আলোয় পুরো ধরনী রক্ষা পায় রাতের তমসা থেকে। হাজার তারার আলো ফিকে পড়ে ওই চাঁদের আলোয়। রাতের আকাশ তাকে ছাড়া একদম শূন্য। তার আলো না থাকলে সন্ধ্যা রাতের পরেই ধরনী প্রলীন হয়ে যেত অন্ধকারে। পুরো পৃথিবী ডুবে যেত অন্ধকার সাগরে। চাঁদের মূল্য তাই রাতের আকাশ বোঝে। তবে মার্শিয়াদ আজও তার পৃথিবীতে আসার কারণ বোঝে না। নির্লিপ্ততা দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় আশফিক বলল, তুই ঠিক আছিস মার্শিয়াদ? অস্ফুট স্বরে মার্শিয়াদ বলল, হুম। আশফিক উৎসুক গলায় আবার বলল, যা হচ্ছে তা ঠিক হচ্ছে তো? হুম। আশফিক জ্বলে উঠে তপ্ত গলায় বলল, কি হু হু করছিস? কথা বলতে পারিস না? মার্শিয়াদ নীরস গলায় বলল, ইচ্ছে করছে না। ফুসলে উঠে প্রদীপ্ত গলায় ইনশিরাহ বলল, ওই অসভ্যটাকে বাসর করতে দিয়ে আসলে। মার্শিয়াদ উত্তেজিত গলায় বলল, স্টপ দিস ননসেন্স শিরা। মার্শিয়াদের উচ্চ আওয়াজে কোনো প্রতিক্রিয়া করল না ইনশিরাহ। অবিচলিতভাবে ট্রেতে করে নিয়ে আসা কফি তুলে দেয় মার্শিয়াদ আর আশফিকের হাতে। আশফিক চুমুক দেয় কফি মগে। সরল চোখে তাকিয়ে দেখে ওদের দুজনকে। মার্শিয়াদ আর ইনশিরাহের সম্পর্ক আজও বুঝতে পারে না আশফিক। কিন্তু তা প্রেম সম্পর্ক নয়। ওদের দুজনের মধ্যে যা আছে তা এর ঊর্ধ্বে। কিন্তু তাতে বিন্দুসম চিন্তিত নয় আশফিক। কারণ সে তার ভালোবাসার সরল স্বীকারোক্তি পেয়েছে। সে এখন আত্মবিশ্বাসী যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি চীনের প্রাচীরের মতো প্রাচীর ঘেরা ইনশিরাহের নরম হৃদয়ের কোথাও সে জায়গা পেয়েছে। তাই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু মার্শিয়াদ, ওর মনের কোথাও এখনও রবীন্দ্রনাথের সেই অপরিচিতা গল্পের কল্যাণীর মতো অনুপম রূপী মার্শিয়াদের হৃদয়ের কোনো একটা বিশাল জায়গা জুড়ে এখনও প্রহরের বাস। হয়তো অনুপমের মতো প্রহর ওই অধর জোড়ায় খুশির হাসি দেখে মার্শিয়াদ ও ভাবে, এই তো আমি জায়গা পাইয়াছি। বলা বাহুল্য, আজ মার্শিয়াদের জন্যই প্রহর আজরাহানের জীবনে পুষ্পকানন ভরা বসন্ত হয়ে এসেছে। যার সৌরভে মাতোয়ারা আজরাহান আজ সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছে। হয়তো মার্শিয়াদের প্রতি এক নিরঙ্কুশ ভালোবাসার কারণে আজরাহানকে একদমই সহ্য করতে পারে না ইনশিরাহ। আজ সকাল থেকেই মন খারাপ প্রহরের। আজ ওর জন্মদিন অথচ কারো মনে নেই। সকালে উঠেই সবকিছু যেন একটু বেশিই অস্বাভাবিক মনে হল। অন্যদিন আজরাহান অনেকটা উচ্ছ্বাসিত থাকে। বকবক করেই সারাদিন পার করে। কিন্তু আজ কেমন যেন গুমোট ভরা হয়ে আছে। খাওয়ার টেবিলে মুখে অমাবস্যা নিয়ে বসে আছে প্রহর। আসলে প্রহরের জন্মদিন কবে তা কেউ জানে না। আজকের এই দিনেই 4 বছর আগে প্রহর এই বাড়িতে আসে। আর এই দিনটিকেই ওর জীবনের নতুন জন্ম হিসেবে ধরা হয়। ম্লান মুখে আজরাহানের পাশেই বসে প্রহর। স্কুলে যাওয়ার জন্য একদম তৈরি হয়েই বেরিয়েছে রুম থেকে।
আজরাহান খেয়ে যাচ্ছে। বিরস গলায় প্রহর বলল, রাহান ভাইয়া। আজরাহান সরল দৃষ্টিতে তাকিয়ে মুখে জ্যাম পাউরুটি পুড়ে ভজ ভজ আওয়াজ করে বলল, বল, আপনার কি কিছুই মনে নেই? মুখে দেওয়া পাউরুটি চিবিয়ে শেষ করে আজরাহান। কেমন যেন গলায় আটকে আছে। টেবিলের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে তা ঢকঢক করে গিলে নেয়। নির্নিমেষ তাকিয়ে আছে প্রহর। এক বৃহৎ ঢোক গিলে শান্ত গলায় আজরাহান বলল, আমার সব মনে আছে। তুই একবার বল, কোনো কথাটা মনে করতে হবে। জলে উঠে প্রহর। তেতে উঠা গলায় বলল, সরেন। গজ গজ করতে করতে চেয়ার ছেড়ে উঠে প্রহর। আজরাহান উঁচু গলায় চেঁচিয়ে বলল, কিরে, না খেয়ে চলে যাচ্ছিস কেন? সন্ধ্যার আগে কিন্তু আর খাবার পাবি না ডিঙ্গি নৌকা। আরেক পিস পাউরুটি মুখে দিয়ে দুষ্ট হাসে আজরাহান। আজ আজরাহান কলেজ যায়নি। সারাদিন ছাদে কিছু একটা করেছে। কাউকে ছাদেও যেতে দেয়নি। প্রহরকে স্কুলে নিয়ে যায় সানোয়ার আহমেদ। শ্রান্ত পরিশ্রান্ত হয়ে ফিরে প্রহর। মুখটা একদম মলিন হয়ে আছে। ঘরে ঢুকতেই ড্রয়িং রুমে কাউচে মার্শিয়াদকে বসা দেখেই প্রহরের নিষ্প্রভ নেত্রযুগল মুহূর্তেই জ্বলজ্বল করে ওঠে। উচ্ছ্বসিত গলায় বলল, জান ভাইয়া। প্রহরের মিষ্টি আওয়াজে সম্বিত ফিরে মার্শিয়াদের। দরজার কাছে তাকাতেই প্রহরকে দেখে মিষ্টি হাসে। নরম পায়ে এগিয়ে আসে প্রহরের কাছে। উচ্ছ্বলিত গলায় প্রহর বলল, কেমন আছেন জান ভাইয়া? ভালো। আপনি কেমন আছেন? আমিও। কখন এসেছেন? একটু আগেই। মার্শিয়ান স্মিত হেসে স্বাভাবিক গলায় আবার বলল, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে রেড চিলি। প্রহর একগাল হেসে গদগদ গলায় বলল, আপনার মনে ছিল জান ভাইয়া? মার্শিয়াদ শান্ত ও স্বাভাবিক গলায় বলল, আপনাকে কি আমি ভুলতে পারি? প্রহরের চোখ দুটো চকচক করে ওঠে। বিষণ্ণ চেহারায় খুশির ফোয়ারা বইতে থাকে। সিঁড়ি বেয়ে নেমে আসছে আজরাহান। ওদের দুজনকে হেসে হেসে কথা বলতে দেখে চোখ মুখ শক্ত করে আজরাহান। মাথার দুপাশের শিরা দুটো অবচেতন মনেই দপ দপ করতে লাগল। আজরাহান আজও বুঝে না কেন ও মার্শিয়াদকে প্রহরের আশেপাশে সহ্য করতে পারে না। মার্শিয়াদের সাথে কথা বলতে দেখলেই ওর মনে হতে থাকে কেউ যেন ওর কাছ থেকে ওর কলিজা ছিনিয়ে নিতে চাইছে। বুকের কোথাও ওর ফাঁকা ফাঁকা লাগে। আজরাহানের অগোচরেই ওর অক্ষিযুগল আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতো ফুটতে শুরু করে। আজরাহানকে দেখেই বিষম খায় প্রহর। ওর চোখের দিকে তাকাতেই যেন প্রহরের পৃথিবী থমকে যায়। ফর্সা মুখের কোথাও নির্মলতা নেই। উগ্রমূর্তি ধারণ করেছে আজরাহান। প্রহর আর কোনো কথা বলে না। নিশ্চল দৃষ্টিতে আজরাহানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে প্রহর। মার্শিয়াদের দিকে কাতর চোখে তাকিয়ে নিজের ঘরের দিকে চলে যায় প্রহর। ভীষণ রাগ হচ্ছে প্রহরের। এই মানুষগুলো ওকে নিরঙ্কুশ ভালোবাসে। ওর ছোট ছোট প্রয়োজনও খেয়াল রাখে। কিন্তু আজকের এই দিন, এই দিন তো ওর জীবনের সবচেয়ে আনন্দের দিন। এই দিনেই ও মুক্তি পেয়েছে ওর বন্দি জীবন থেকে। মুক্তির স্বাদ আস্বাদন করেছে। সবাই না হয় ব্যস্ততায় ভুলে গিয়েছে, কিন্তু ওর রাহান ভাইয়া, সে কি করে ভুলে গেল? এত তাড়াতাড়ি কেন এসেছিস? যা হওয়ার তা তো সন্ধ্যায় হবে।
মার্শিয়াদ অলস ভঙ্গিতে জবাব দেয়, এখন কি তোর বাসায় আসতে আমাকে সময় দেখতে হবে? আজরাহান উষ্ণ গলায় বলল, কেন? এইটা কি তোর শ্বশুর বাড়ি মনে হয়? মার্শিয়াদ স্মিত হেসে ফিচেল গলায় বলল, তুই রাজি থাকলে আমার আপত্তি নেই। আজরাহানের মস্তিষ্কের নিউরনগুলো বেপরোয়া গতি বাড়ায়। ক্রোধিত চোখে তাকিয়ে থাকে মার্শিয়াদের দিকে। মার্শিয়াদের কথা অস্ফুট শুনতে পায় সানায়া। এক আশার ক্ষীণ প্রদীপ আভা ছড়াতে থাকে তার মনে, যার দুটি তার চেহারায় পরিস্ফুটন হয়। চেঞ্জ করে বিছানায় ধপাস করে বসে প্রহর। কিছুই ভালো লাগছে না তার। এমনটা হওয়া কি খুব বেশি জরুরি ছিল? গোধূলির আবির রং ছেয়েছে আকাশ। কমলা রঙের ছড়াছড়ি পূবের আকাশ জুড়ে। মাগরিবের আজানের মিষ্টি সুরে ঘোর কাটে প্রহরের। অজু করে নামাজ পড়ে আবারও বিমর্ষ মন নিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। এই সময়টা অনেক অদ্ভুত। না সূর্যের তেজি রশ্মি, না চাঁদের স্নিগ্ধ কিরণ। কোনোটাই নেই। তবুও পৃথিবীর জুড়ে এক অমোঘ মায়া ছড়িয়ে আছে। দিনের শেষ রাতের শুরু তো হবেই। জানালা দিয়ে শিরশিরে বাতাস আসছে। কম্পন দিয়ে উঠে প্রহরের শরীর। তাই থাই টেনে তা লাগিয়ে দেয়। শরতের শেষ হতে চলল। রাতের শুরুতে তেমন শীত না থাকলেও রাতের শেষ প্রহরে কাঁপন উঠে শরীরে। ধরাস করে দরজা খুলে ভিতরে আসে সানায়া। প্রহরকে কিছু বলতে না দিয়ে টেনে নিয়ে আসে বাইরে। বিস্মিত চোখে তাকিয়ে থাকে প্রহর। পুরো ড্রয়িং রুম বেলুন আর কালারফুল ফিতে দিয়ে সাজানো। মার্শিয়াদ, সামান আর ওদের পরিবারের সবাই উপস্থিত। কিন্তু আজরাহান ছিল না। এক এক করে সবাই উইশ করে প্রহরকে। কেক কেটে তা খাইয়ে দেয়। প্রহরের চোখ ছলছল করে ওঠে। রক্তের সম্পর্কবিহীন এই মানুষগুলো ওকে যে ভালোবাসা দিয়েছে তা কোনোভাবেই শোধ করতে পারবে না। কিন্তু প্রহরের কাতর দুই চোখ তার রাহান ভাইয়াকে খুঁজে চলছে। সানায়া ওকে একপাশে টেনে নিয়ে ফিসফিসিয়ে বলল ছাদে যেতে। আজরাহান সেখানেই প্রহরের জন্য অপেক্ষা করছে। প্রহর এক মুহূর্তও দেরি না করে লম্বা লম্বা পা ফেলে ছাদে উঠে আসে। বিমুগ্ধের মতো তাকিয়ে দেখছে চারপাশ। পুরো ছাদ জুড়ে কালারফুল লাইটিং করা। ছাদের ফ্লোর জুড়ে গোলাপের পাপড়ি বিছানো। সেই সাথে লাভ শেপের বেলুন। ছাদে লাগানো গাছগুলোতেও ছোট ছোট মরিচ বাতি লাগানো। দেখে মনে হচ্ছে আকাশ জুড়ে তারার ঝিকিমিকি। ছাদের কার্নিশের সেই হাসনাহেনা ফুলের গাছ থেকে ভেসে আসছে মিষ্টি গন্ধ। প্রহরের চোখের ভিতর প্রতিফলিত হচ্ছে ছাদে ঝালানো লাইটের টিম আলো। হঠাৎ একটা হিমেল হাওয়া এসে কাঁপিয়ে দেয় প্রহরকে। নরম পায়ে ওর পিছনে এসে দাঁড়ায় আজরাহান। দুই হাতে দিয়ে প্রহরের কোমর জড়িয়ে ধরে ওর পিঠ ঠেকায় নিজের বুকের সাথে। আজরাহানের শরীরের উষ্ণতায় কাঁপন থামে প্রহরের। আলতো করে নিজের চিবুক রাখে আজরাহান প্রহরের কাঁধে। আজরাহানের মুখের উষ্ণ ফুতে চোখ বন্ধ হয়ে আসে প্রহরের। আজরাহান আরেকটু আর্স্ট করে নেয় প্রহরকে নিজের সাথে। কানের কাছে মৃদু ছন্দে বলল, শুভ জন্মদিন মাই লিটল হার্ট। আজকের এই দিনে আমার জীবনে আসার জন্য আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা নিবেন। আজরাহানের মুখে আপনি সম্বোধনে চকিত হয় প্রহর। ওর হাতের বাঁধনের মধ্যেই নিজেকে ঘুরিয়ে আজরাহানের মুখের দিকে মুখ করে দাঁড়ায়। গাঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে আজরাহানের দিকে। প্রহর নিজের দু হাত দিয়ে আজরাহান বুক আঁকড়ে ধরে। শান্ত এবং উৎসুক গলায় বলল,
এইসব আপনি কখন করলেন? যখন তুই স্কুলে ছিলি। আপনার মনে ছিল আমি আমার শ্বাস ভুলে যেতে পারবো কিন্তু তোকে ভুলতে পারবো না। হ্যাপি বার্থডে রেড রোজ। প্রহর খিলখিলিয়ে হাসে। নিজের পা দুটো আজরাহানের পায়ের উপর উঠিয়ে একটু উঁচু হয়ে চুমু খায় আজরাহানের গালে। আজরাহান উচ্ছ্বলিত হয়ে প্রহরকে জড়িয়ে নেয় নিজের সাথে। একটা ছোট্ট বাচ্চার মতো নিজেকে একদম গুজে দেয় প্রহর আজরাহানের বুকে। অস্ফুটভাবে আজরাহান বলল, প্রাণহারিণী আমার। কতক্ষণ এভাবে একে অপরের সাথে মিশেছিল ওরা জানে না। প্রহরকে নিজের বুক থেকে আলগা করে দাঁড় করায় আজরাহান। পকেটে থেকে একটা ভারী পায়েল বের করে আনে। প্রহরের এক হাত নিয়ে তার উল্টো পিঠে চুমু খায় আজরাহান। মিষ্টি, শান্ত, স্নিগ্ধ গলায় আজরাহান বলতে লাগল, শরতের এক টুকরো রোদ হয়ে ভালোবাসি তোমায়। রংধনুর 7 রং হয়ে ছুঁয়ে যাব তোমার হৃদয়ে। গোধূলির আবির রং হয়ে ছুঁয়ে যাব তোমার অক্ষিপল্লব। বর্ষার স্নিগ্ধ কদম্বলতিকা জড়ানো তোমার অঙ্গে। আমি বিনিদ্র রজনী পাড়ি দিতে চাই তোমার সঙ্গে। আমার আধার ঘরের প্রভাতকিরণ তুমি। তোমার ছোঁয়ায় পূর্ণ আমার হৃদয়ের তৃষ্ণার্ত মরুভূমি। আমার হৃদয়হারিণী, আমার শত জনমের তপস্যা, আমার প্রাণেশ্বরী। আমি তোমার হতে চাই। তুমি আমার হবে কি? তানভি। আজরাহান এক হাঁটু ফ্লোরে গেড়ে অন্য হাঁটু ভাঁজ করে বসে প্রহরের দিকে এক হাত বাড়িয়ে মোহবিষ্ট গলায় বলল, মে আই? প্রহর অবাক করা চোখে তাকিয়ে আছে। খুশিতে ওর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। নিজেকে সংবরণ করে প্রহর। 2 হাতে নিজের ঠোঁট চেপে ধরে। গায়ে চিমটি কেটে বুঝতে চায় সে কি সত্যিই দেখছে না কি তার কল্পনা। না, যা হচ্ছে সব সত্যি। একদম সত্যি। তার অসার হৃদয়ের কম্পন যেন বিদ্যুৎ বেগে চলছে। প্রহর নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছে। আজরাহানের ওই সম্মোহিত দুচোখ যেন ওকে এক অপার্থিব দুনিয়ায় আচ্ছন্ন করে ফেলেছে। ধীরে ধীরে কম্পিত বাম পা উঠিয়ে দেয় আজরাহানের ভাঁজ করা হাঁটুর উপর। তার বিপরীতে এক উষ্ণ আবেদনময় হাসি উপহার দেয় আজরাহান। প্রহরের মনে হচ্ছে যেন এখনই পৃথিবী থমকে যায়। এভাবেই থমকে যায় সবকিছু। ওর রাহান ভাইয়া যেন এভাবেই সারাজীবন ওর দিকে এই মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই জীবনে ওর আর কিছুই চাওয়ার নেই। আজরাহান ওর নরম হাতে আলগোছে প্রহরের পায়ে পায়েল পরিয়ে দেয়। এক উষ্ণ চুম্বন করে সেখানে। কেঁপে উঠে প্রহরের শরীর। এরই নাম কি ভালোবাসা। আজরাহান উঠে দাঁড়াতেই প্রহর ঝপ করে ওর বুকে পড়ে। ওর মনে হচ্ছে যেন আজ এই মুহূর্তেই মিশে যেতে ওর রাহান ভাইয়ার সাথে। আজরাহান প্রহরের হৃদকম্পন অনুভব করে। স্বাভাবিক নয়, অস্বাভাবিক মাত্রায় তা কম্পিত হচ্ছে। ভারী নিঃশ্বাস পড়ছে প্রহরের। আজরাহান ফুটবল হাতে জড়িয়ে ধরে প্রহরকে। স্নিগ্ধ গলায় বলল, ক্লাম ডাউন রেড রোজ। মেরে ফেলবি নাকি আমাকে? আজরাহান মৃদু ছন্দে হাসে। প্রহর কোনো শব্দ করে না। আজরাহান ও নির্বিকার। ক্ষণকাল বাদ আজরাহান অনুভব করে ভেজা স্পর্শ। ফুপিয়ে উঠে প্রহর। আজরাহান ব্যস্ত হয়ে ওকে সোজা করে। প্রহরের অক্ষিযুগল বেয়ে বয়ে চলছে শ্রাবণের স্মিত ধারা। আজরাহান উদ্বেগপূর্ণ গলায় বলল, কি হয়েছে তোর? কাঁদছিস কেন তুই? প্রহর হেঁচকি তুলে আনম্র গলায় বলল, আপনি আমাকে ছেড়ে যাবেন না তো রাহান ভাইয়া? আপনার জীবনে আমার প্রয়োজন কখনো ফুরিয়ে যাবে না তো? এইসব কি বলছিস তুই? বলেন না রাহান ভাইয়া, আপনি কখনো আমাকে ছুঁড়ে ফেলে দিবেন না তো? যদি কখনো মনে হয় আমি আর আপনার কোনো কাজেই আসব না,
আজরাহান শক্ত হয়ে দাঁড়ায়। প্রহরের চিবুকে হাত দিয়ে ওর মুখটা একটু উঁচু করে। তপ্ত এবং গাঢ় গলায় বলল, ওই চাঁদকে দেখ। যতদিন ওই আকাশের বুকে চাঁদ থাকবে ততদিন তুই আমার বুকে থাকবি। ওই চাঁদের আলো যেমন কোনো দিন ফিকে হবে না, ঠিক তেমন আমার জীবনেও তোর প্রয়োজন কখনো ফুরাবে না। তুই সারা জীবন আমার নিঃশ্বাস হয়ে থাকবি। যদি আমি তোকে ভুলে যাই তাহলে আমি আমার নিঃশ্বাসকে ভুলে যাব। আর নিঃশ্বাসকে ভুলে যাওয়া মানে আমি মৃত। আর মৃত মানুষ কখনো কাউকে ভুলতে পারে না, শুধু এক বুক স্মৃতি নিয়ে হারিয়ে যায় পৃথিবীর বুক থেকে। তেমন আমিও হারিয়ে যাব সেদিন। বুক কাঁপিয়ে কেঁদে উঠে প্রহর। আজরাহানকে জড়িয়ে মনের আশ মিটিয়ে কাঁদে। যেন ওর মনের সকল ভয়, শঙ্কা, দ্বিধা সব আজ ওর চোখের পানিতে ভেসে ওকে মুক্ত করে দিয়ে যাচ্ছে। হালকা গলার কাশির আওয়াজে আজরাহানের বুক থেকে সরে দাঁড়ায় প্রহর। চকিতে তাকিয়ে দেখে ওদের পিছনে দাঁড়িয়ে আছে মার্শিয়াদ। মার্শিয়াদকে দেখেই লজ্জায় চোখ নামায় প্রহর। কিছু না বলে উদ্ভ্রান্তের মতো দৌড়ে সিঁড়ে বেয়ে নামার জন্য গেলে মার্শিয়াদের সামনে গিয়েই হোঁচট খায়। মার্শিয়াদ আলগোছে ওকে সামলায়। নরম গলায় মার্শিয়াদ বলল, সাবধানে রেড চিলি। প্রহর ধীর গলায় নির্নিমেষ তাকিয়ে বলল, সরি। ইটস ওকে। নিজের খেয়াল রাখবেন। প্রহর যেতেই অগ্নিমূর্তি ধারণ করে আজরাহান। প্রদীপ্ত গলায় বলল, তুই এখানে কেন এসেছিস? কে আসতে বলল তোকে? মার্শিয়াদ অলস ভঙ্গিতে ছাদের কিনারায় গিয়ে দাঁড়ায়। দু হাত পকেটে গুজে শক্ত এবং স্বাভাবিক হয়। আজরাহান উত্তেজিত গলায় আবার বলল, কথা বলছিস না কেন তুই? মার্শিয়াদ নিষ্প্রভ চোখে তাকায়। নীরস গলায় বলল, নাবিন স্যার তোর আর তোর মারমেইডের বিয়ের প্রপোজাল নিয়ে এসেছে। আজরাহান তপ্ত গলায় বলল, হোয়াট? মার্শিয়াদ হালকা হেসে বলল, তোর জন্য সবাই অপেক্ষা করছে। আজরাহান ত্রস্ত পায়ে নিচে যায়। মার্শিয়াদের বুক চিরে বেরিয়ে আসে এক শীতল দীর্ঘশ্বাস। অনবরত ভাইব্রেট হচ্ছে মার্শিয়াদের মোবাইল। গত 2 ঘন্টা ধরে কল করে যাচ্ছে নুরাইসা। মার্শিয়াদ রিসিভ করছে না। নিজেকে অপরাধী মনে হচ্ছে ওর কাছে। নুরাইসার কান্না একদমই শুনতে ইচ্ছে করছে না মার্শিয়াদের। 50+ মিস কল। এই শীতের মৃদুমন্দ ঠান্ডা বাতাসেও অনবরত ঘামছে মার্শিয়াদ। নুরাইসা কিছু করে না বসে। নিজেকে ও সামলাতে পারবে, কিন্তু নুরাইসা, ওর তো সে ক্ষমতা নেই। মার্শিয়াদ এর পাশে এসে দাঁড়ায় সানায়া। এক উষ্ণ উজ্জ্বলতা ওর চেহারা জুড়ে। শান্ত গলায় বলল, কেমন আছো জান? ভালো। তোমার কি কিছু হয়েছে? এমন দেখাচ্ছে কেন? মার্শিয়াদ স্মিত হাসে। ফিকে গলায় বলল, তেমন কিছু নয়। আই এম ফাইন। সানায়া স্বস্তির নিঃশ্বাস ফেলে। মার্শিয়াদের মোবাইল এখনো থেমে থেমে ভাইব্রেট করছে। অধর প্রসারিত করে মিষ্টি হেসে সানায়া বলল, একটা কথা জিজ্ঞেস করি? হুম। তুমি কাউকে পছন্দ করো? মার্শিয়াদের বুকটা ধক করে ওঠে। আসলে কি সে কাউকে পছন্দ করে? হ্যাঁ, করে তো। তার মিষ্টিকে মার্শিয়াদ কি যেন মনে করে। ব্যস্ত গলায় বলল, না, ভালোবাসি। তটস্থ পায়ে সেখান থেকে প্রস্থান হয় মার্শিয়াদ। কিন্তু হঠাৎ করে সানায়ার বুকের বাপাশে চিনচিনে ব্যথা শুরু হয়। বুকটা কেমন যেন ভারী হয়ে আসে। থেমে থেমে নিঃশ্বাস আটকে আসে ওর। হঠাৎ কি যেন হল। ধূপ করে নিচে বসে পড়ে সানায়া।
ঝোড়ো ঝড়ো করে ওর দুচোখ বেয়ে পড়তে থাকে বাদলের ধারা। এমন কেন হচ্ছে? ওর বুকে এত কেন ব্যথা হচ্ছে? কেন ওর মনে হচ্ছে ও শেষ হয়ে যাচ্ছে? অক্ষিপল্লব ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে সানায়া। হেলে পড়ে সেখানে সানায়া। তার ঘন নিঃশ্বাস আরো ঘন হতে লাগল। কম্পন উঠা শরীর ধীরে ধীরে বিবশ হয়ে আসছে। আজরাহানকে দেখেই বিচলিত হয় কুহেলিকা। প্রহরের জন্য আজরাহানের পাগলামি কারো অজানা নয়। মাইন্ড ডাইভার্ট হতে আজরাহানের বিন্দুমাত্র সময় লাগে না। কিন্তু আজকের আজরাহান এক অন্য আজরাহান। শান্তভাবে সানোয়ার আহমেদের পাশেই বসে আজরাহান শান্ত এবং গাঢ় গলায় বলল, আমার পক্ষে নুরাইসাকে বিয়ে করা সম্ভব নয়। নবনীতা কিছু বলতে যাবেন তার আগেই তার হাত চেপে ধরে চোখে দিয়ে ইশারা করে নাবিন খান। অতি স্বাভাবিক গলায় বললেন, ওকে, আমি তোমার মতামতকে সম্মান করি। ধন্যবাদ স্যার। প্রহর ওর ঘরের দরজার ফাঁক গলিয়ে দাঁড়িয়েছিল। আজরাহানের জবাবে প্রশান্তি বয়ে চলে ওর মন জুড়ে। প্রহরের আর কিছু শোনার ইচ্ছা জাগল না। বিছানায় গিয়ে আরাম করে শুয়ে পড়ল। সিলিংয়ের দিকে নির্বিকার তাকিয়ে আজরাহানের কথা ভাবতে লাগল। আজরাহান কুহেলিকা আর সানোয়ার আহমেদের দিকে নিগুড়ভাবে তাকাল। চোখ ঘুরিয়ে নাবিন খানের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি আমার বাবা মায়ের পরে যদি কাউকে সম্মান করে থাকি তাহলে সে আপনি। আপনাকে আমি আমার আদর্শ মানি। আর আমি নিশ্চিত আপনি যা করবেন অতি বিচক্ষণতার সাথেই করবেন। বৃত্তের পরিধি দেখেই তার কেন্দ্রবিন্দু নির্ধারণ করা যায় না, যদি না আপনি সঠিক পদ্ধতি জানেন। আজরাহানের কথা কারো বোধগম্য না হলেও নাবিন খান বুঝতে পেরেছেন আজরাহান কি বলতে চায়। তিনি আর কোনো কথা বাড়ান না। উপর থেকে নেমে আসা ঝড়ের গতিতে যাওয়া মার্শিয়াদের যাওয়ার পানে তাকিয়ে থাকে সবাই। চলবে।